মুদ্রানীতি প্রসঙ্গে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIGM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্টার স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যেটা দেখলাম, আজকে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হলো আগামী 6 মাসের জন্য, এবং নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তো নির্বাচনের আগে সেই পুরনো মুদ্রানীতিকেই এক প্রকারে বলা যায় নতুনভাবে আবার দেয়া হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আমি খুব খারাপভাবে দেখি না, কারণ এই বর্তমান গভর্নমেন্ট তো এটা আসলে কোনো পার্মানেন্ট মানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। ওদের তো আসলে কোনো পলিটিক্যাল অবজেক্টিভও থাকার কথা না। বাট ডেফিনেটলি মুদ্রানীতির যে মূল অবজেক্টিভ, যে আপনার ইনফ্লেশনকে কন্ট্রোলে আনা, গ্রোথ রেট বাড়ানো, এমপ্লয়মেন্ট বাড়ানো, সেগুলোকে অবজেক্টিভ সামনে রেখেই ওরা মুদ্রানীতি ঘোষণা করেছে। সুতরাং এই গভর্নমেন্টটা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, সুতরাং এই জাস্ট নির্বাচনের কয়েকদিন আগে, এটা আরও বেশ কয়েকদিন আগে এরা কিন্তু ডিক্লেয়ার করতে পারতো। আমার মনে হয় তার আগেই করে দেওয়া উচিত ছিল, তাহলে এখন আর এই প্রশ্নটা আসতো না। তবে আমার মনে হয় না এই বাংলাদেশ ব্যাংকের নতুন কোনো পলিটিক্যাল অবজেক্টিভ আছে। গত মূল্যস্ফীতিতে, গত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনার যে একটা টার্গেট দেওয়া হয়েছিল সেটা পূরণ হয়নি। তো এই যে নতুন মুদ্রানীতি দেওয়া হলো, এটা কতটা কার্যকর হবে বলে মনে করছেন? এখানেও আসলে আমরা গতবার কেন কার্যকর হয়নি সেই প্রসঙ্গে যে কথাগুলো বলেছিলাম, দিজ আর স্টিল রিমেইন ভ্যালিড। কারণ আমরা বলেছিলাম যে আসলে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কন্ট্রোলে আনার জন্য শুধুমাত্র সংকোচনমূলক আপনার মুদ্রানীতি দিয়ে কাজ হবে না। অ্যাট দ্য সেম টাইম যে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আপনার এই যে কী বলে সাপ্লাই সাইডকে ঠিকমতো কন্ট্রোল করা, বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করা, এগুলো যদি না করা হয় একসাথে, তাহলে এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দিয়ে আপনি আপনার মুদ্রাস্ফীতি কন্ট্রোল আনতে পারবেন না। সুতরাং ওইগুলোতে আপনার হাত দিতে হবে, তবেই আপনার এই মূল্যস্ফীতিটা আসলে কন্ট্রোলে আসবে। আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ আগের মতো কিন্তু এই যে রেজাল্ট আসবে। বেসরকারি খাত নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে এইবারের মুদ্রানীতিতে? বেসরকারি খাত নিয়ে আমরা তো যেটা দেখলাম যে বেসরকারি খাত নিয়েও তেমন কোনো চিন্তা ভাবনা, এবং বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় যেটা বললো যে সরকারি সমস্ত ঋণ নিয়ে নিচ্ছে, তা আমি বেসরকারি খাতে আমি তো কিছু দিতে পারছি না। আসলে আমার মনে হয় না এ ধরনের কোনো ক্রাউডিং আউট হয়েছে এখানে। আসলে সরকার তো ঋণ নেয়, কারণ সরকারের ডেফিসিট বাড়লে সরকার তো ঋণ নেবে। কারণ আর যেটার জন্য আমরা সবসময় বলে আসছিলাম যে মানে সরকার কোনোভাবে ব্যাংকিং সিস্টেম থেকে এরকমভাবে ঋণ নিতে পারে। সরকার তার ঋণের দরকার হলে সে সিকিউরিটি মার্কেটে যাবে, আপনার বন্ড মার্কেটে যাবে, সেখানে যে সে তার ফান্ড রেজ করবে। এর ফলে আমাদের সিকিউরিটি মার্কেটটাও ডেভেলপ করবে, বন্ড মার্কেটটাও ডেভেলপ করবে, অন্যদিকে এদের দেখে দেখে কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করা হয়। সুতরাং আমি শুধুমাত্র সরকারের ঋণটাকে আমি খারাপ দেখছি না, কিন্তু সরকার ওইভাবে বাংলাদেশ আপনার ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ না নিয়ে যদি সিকিউরিটি মার্কেট থেকে বড় করে, তবে আমি সেটা আমাদের ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। তবে যাই হোক, উনি যেটা বলছেন এটা ঠিক না। আসলে ক্রাউডিং আউট এফেক্ট হয়নি এখানে। আসলে আমাদের প্রাইভেট সেক্টরে এগিয়ে আসছে না। প্রাইভেট সেক্টরে ডিমান্ড ফর ক্রেডিট নাই, তাই না? আসলে এখন প্রাইভেট সেক্টর ডিমান্ড ফর ক্রেডিটে আসার জন্য, কারণ ওরা এই যে রাজনৈতিক অনিশ্চয়তা, পলিটিক্যাল অনিশ্চয়তা, এগুলোর দিকেও নিশ্চয়ই ওরা তাকিয়ে আছে, তাই না? ইভেন আপনার ফরেন ইনভেস্টমেন্ট তো আসছে না, কারণ আপনি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট না বাড়লে ফরেন ইনভেস্টমেন্ট কোত্থেকে আসবে? সুতরাং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাড়ুক, তারপরে দেখবেন ফরেন ইনভেস্টমেন্ট হবে। সেটি গভর্নর মহোদয় যেটা আশা করছেন যে নির্বাচনের পরে হয়তোবা মানে হি ইজ নট ভেরি সার্টেন, হয়তোবা একটু পরিবর্তন আসতে পারে। কারণ যদি একটা পলিটিক্যাল স্টেবিলিটি আসে, তখন ডোমেস্টিক ডিমান্ড ফর ক্রেডিট বাড়বে, ওদেরকে দেখে ফরেন ডিমান্ড ফর ক্রেডিটও বাড়তে পারে। এই মুদ্রানীতি নিয়ে সামনের যে নির্বাচিত সরকার আসবে, তারা কোনো রকমের চ্যালেঞ্জ ফেস করবে কিনা এই বিষয়ে? মুদ্রানীতির চ্যালেঞ্জ তো আমি আগেই বললাম যে শুধুমাত্র আপনার এই সংকোচনমূলক মানে মুদ্রানীতি নিয়ে আপনি কাজ করতে পারবেন না যদি আপনি সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট না করেন। ওইটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। সুতরাং ওদিকে তাদেরকে নজর দিতেই হবে যদি আপনি মূল্যস্ফীতি কন্ট্রোলে আনতে চান। কারণ মূল্যস্ফীতিকে কন্ট্রোল করা ডেফিনেটলি আসলে একটা সরকারের সবচেয়ে বড় একটা অবজেক্টিভ হওয়া উচিত। তাছাড়া এই এমপ্লয়মেন্ট বাড়ানো, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কমিটমেন্ট করতেছে যে আমরা এমপ্লয়মেন্ট বাড়াবো, তাই না? এখন এমপ্লয়মেন্ট বাড়াতে গেলে তো আপনার এই প্রাইস স্টেবিলিটি দরকার হবে, পলিটিক্যাল স্টেবিলিটি দরকার হবে। সুতরাং এই সমস্ত চ্যালেঞ্জ তো ওদেরকে ফেস করতেই হবে। এই মুদ্রানীতিতে নতুন কি যুক্ত করা যেত, বা যেটা কোনটা করা উচিত ছিল? এই মুদ্রানীতিতে নতুন কি যুক্ত করতে হবে? আসলে মানে আমি তো দেখতেছি গতবারের মুদ্রানীতিটা রেপ্লিকেশন হয়েছে, তাই না? সুতরাং এই মুদ্রানীতিতে এইটাকে এই আপনার সংকোচনমূলক মুদ্রানীতির পাশাপাশি কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়,
ওই ধরনের কিছু পলিসি আসা হচ্ছে। আর আমাদের দেশের মুদ্রানীতিগুলোর একটা বড় সমস্যা কি দেখেন, এটা আমি সবসময় বলে আসছি যে আসলে মানে সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ কি? সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ বেসিক্যালি দুইটা, একটা মনিটারি ম্যানেজমেন্ট, একটা ব্যাংকিং সুপারভিশন। এখন এই ব্যাংকিং সুপারভিশনও কিন্তু আলটিমেটলি মনিটারি ম্যানেজমেন্টের জন্যই করা হয়, তাই না? এখন আমাদের এই যে দেখেন এনপিএল এত বেশি, এই যে আমাদের ব্যাংক, এই যে প্রত্যেক মানে মোস্ট অফ দ্য ব্যাংকস আর রানিং উইথ ক্যাপিটাল শর্টফল। তো এইগুলো মুদ্রানীতির মধ্যে আসে না। এটা কেন আসে না এটা আমি বুঝি না, কিন্তু এগুলোও কিন্তু আমাদের মুদ্রানীতি বড় বড় কম্পোনেন্ট হওয়া উচিত ছিল। তো সেগুলো প্রথম থেকে আমি দেখে আসছি যে মানে কখনোই বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট এই মুদ্রানীতির ভিতরে তারা এনপিএল কীভাবে কমাবে, মানে ব্যাংকগুলোর ক্যাপিটাল শর্টফল কীভাবে রিমুভ করবে, প্রভিশনিং শর্টফল কীভাবে বাড়াবে, মানে কীভাবে কমাবে, এই সমস্ত কোনো কথাবার্তা নেই। এগুলো আসা উচিত ছিল এখানে। ইনভেস্টমেন্ট ভলিউম কীভাবে বাড়াবে, দেখতেছি তো ডিমান্ড ফর ক্রেডিট কম, মানে আপনার প্রাইভেট সেক্টর আসবেন, সুতরাং সেখানে আপনি ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টে কীভাবে ইমপ্রুভ করা যায়, ইনভেস্টমেন্ট ইনসেন্টিভগুলো কীভাবে বাড়ানো যায়, এসএমই সেক্টরকে কীভাবে টেনে আনা যায়, এই সমস্ত জিনিস আসতে পারতো এখানে। আপনি খেলাপি ঋণের কথা বলছিলেন, তো আগামী রাজনৈতিক সরকার যারা আসবেন তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন, তাদের জন্য পরামর্শ কি থাকবে খেলাপি ঋণ কমানোর পরামর্শ জন্য? তো আমরা যে নির্বাচনের আগেও যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা বলেছি, সব জায়গায় পলিটিক্যাল পার্টির বলেছি যে আপনারা একটা কমিটমেন্ট দেন, এই এনপিএল আপনারা কমিয়ে আনবেন, কারণ দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ আওয়ার ব্যাংকিং সিস্টেম। এবং এইটার জন্যই আমাদের না মুদ্রানীতি কাজ করতেছে, না ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট হচ্ছে, কিছু হচ্ছে না। সুতরাং আপনারা কমিটমেন্ট দেন, সবাই তো কমিটমেন্ট দেয়, কিন্তু পরে মানে জায়গায় যায় যদি কোনো কাজকর্ম না করে তাহলে তো ডেফিনেটলি মানে কারো কিছু করার নেই। সুতরাং আমরা আশা করি যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা এনপিএলটাকে কন্ট্রোল আনবে, অন দ্য হোল তারা ব্যাংকিং গভর্নেন্সটা তারা ফিরিয়ে আনবে। এই যে ব্যাংকিং খাত সংস্কার নিয়ে একটা পদক্ষেপ শুরু হয়েছে, এটা কতটা কন্টিনিউটি থাকবে এই পদক্ষেপের? না, সেটাই তো আমি বলতেছি, যেটা পলিটিক্যাল পার্টিগুলো তো কমিটমেন্ট করেছে যে দে উইল কন্টিনিউ ইট, এবং সুতরাং তারা যেন এগুলো প্রয়োগ করে, তারা যেন এগুলো করে, এবং ব্যাংকে গভর্নেন্স ফিরিয়ে আনার জন্য, এনপিএল কমানোর জন্য তারা যেন এই সমস্ত কাজকর্মগুলো করে, সেটার দিকে আমরা তাকিয়ে আছি এবং আশা করছি তারা করবে, কারণ সবার জন্যই তো দেশ, তাই না? এখন ওরা যদি ভালো কাজ করতে পারে ডেফিনেটলি ওদের পপুলারিটি বাড়বে, আগামীবারও তখন সবাই চাবে এই গভর্নমেন্টই থাকুক। সুতরাং তারা নিজেদের ভালো কেন বোঝে না, এটাই তো আমি বুঝি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আমাদেরকে মুদ্রানীতি সংক্রান্ত অনেক তথ্য জানাচ্ছিলেন।